আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন এই টপিকটি নিয়ে। এখানে বিসিএসসি 10 নম্বর আসবে এবং এই অংশটি সবাই হচ্ছে বাদ দিতে বলে যে এখানে যে অপশনগুলো দেওয়া থাকে সবগুলাই আনসার মনে হয়। আসলে এই ধারণাটি ভুল। এখানে মিনিমাম হচ্ছে যার মূল্যবোধ, নৈতিকতা এই জিনিসগুলা যার ভিতরে আছে সে যদি কিছু নাও পড়ে তারপরেও সে নেগেটিভ মার্কিং পাওয়ার পরেও 4 থেকে 5 মার্কস অবশ্যই পাবে। এখানের যে পিডিএফটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের 37তম বিসিএসে যে ফার্স্ট হয়েছিলেন তার সাজেশন করা একটি নোট। আমি এখানে কিছু সংযোজন করেছি, সেটাই হচ্ছে আমি এখন তুলে ধরতেছি আপনাদের বোঝার জন্য। আমি একটু ভিডিও করে দিচ্ছি, এরপরে হচ্ছে আপনারা পড়বেন যেভাবে বলবো। প্রথমে এখানে লেখা দেখা যাচ্ছে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, নীতিশাস্ত্র। তো এইগুলার হচ্ছে ইংলিশ ওয়ার্ডটা মনে রাখবেন যে কোয়েশ্চেন যদি খুবই সহজ হয় তাহলে আসতে পারে যে নৈতিকতা শব্দের অর্থ কী, সহজে মোরালিটি আসবে। আবার আসতে পারে যে মোরালিটি কোন ভাষা থেকে এসেছে বা ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে মোরালিটাস, এভাবে মনে রাখতে হবে। ইথিক্স, ইথিকা। তো এখানে এটাই পড়বেন। এখন মূল্যবোধ এবং নৈতিকতার বেসিক যে পার্থক্যটা আছে সেটা আমরা অনেকেই ধরতে পারি না, যে আমাদের কনফিউশন হয় যে আসলে কোনটা মূল্যবোধ কোনটা নৈতিকতা, বা দুইটাই কি এক জিনিস নাকি। অলমোস্ট একই। মূল্যবোধ যেটা হচ্ছে সেটা হলো আমাদের একটা পারসেপশন, আমাদের বোধ শক্তি। যে ধরেন হচ্ছে একজন লোক ট্রেনের টিকিট কাটতে গেছে স্টেশনে। তো ট্রেনের টিকিট কাটতে গেছে স্টেশনে, এখন সেখানে গিয়ে দেখলো যে 20 টাকা যদি এক্সট্রা দেওয়া হয় কাউন্টারে তখন সে টিকিট পাচ্ছে। তো এখন যার ভিতরে হচ্ছে মূল্যবোধ আছে সে এই জিনিসটা বুঝতে পারবে যে আমি যে 20 টাকা এক্সট্রা দিব সেটা আমার জন্যও খারাপ, যে নিবে তার জন্যও খারাপ, কাজটা হচ্ছে খারাপ। এই বোধটা যার মধ্যে হবে সেটা তাকেই বলা যায় যে সেই লোকটা হচ্ছে মূল্যবোধ সম্পন্ন। তো এখন অনেকেই দেখবেন যে অনেক মানুষই দেখবেন আমাদের মাঝেই অনেক মানুষে আছে যে এখানে হলো যে শর্টকাট বা হচ্ছে বাইপাস করার যে একটা টেন্ডেন্সিটা আছে, যে এখানে হলো মানে কেউ জানে না, মানে সবাই দাঁড়ায় আছে টিকিট কাটার জন্য, কেউ পাচ্ছে না, কাউকে দিচ্ছে না। সে জানে যে এখানে 20 টাকা দিলে হবে, সে ভিতরে গিয়ে 20 টাকা দিয়ে টিকিট নিয়ে আসছে। টিকিট নিয়ে আসার পরে প্রাউড ফিল করতেছে যে আমি টিকিট নিয়ে আসছি 20 টাকা এক্সট্রা এক্সট্রা দিয়ে। তার মানে সে যে একটা খারাপ কাজ করলো তার মধ্যে এই সেন্সটা নাই। তখন আমরা তাকে বলবো যে তার মধ্যে মূল্যবোধটা নাই। আর নৈতিকতাটা কিভাবে আসবে? নৈতিকতাটা আসবে যে মূল্যবোধের মধ্যে যে ভালো কাজটা হবে, যে ভালো কাজটা হবে, খারাপ কাজটা হবে, সেটা বুঝে সেই কাজটা, ভালো কাজটা করা, সেটাই হবে নৈতিকতা হবে। তার মানে আমরা বুঝলাম যে মূল্যবোধ হচ্ছে একটা বোধ শক্তি, ভালো মন্দ বোঝার যে ক্ষমতাটা আছে সেটাই হলো মূল্যবোধ। এখন মূল্যবোধের যে ডেফিনেশনটা আছে এখানে হচ্ছে আপনার কয়েকজনের ডেফিনেশন আছে। এই ডেফিনেশনগুলার ফুল ডেফিনেশনটা আমরা এখন পড়বো না, পড়লে হচ্ছে তো এত ডেফিনেশন মুখস্থ রাখা সম্ভব না। ইভেন এখানে যে শর্টকাট আছে সেই শর্টকাটগুলো হচ্ছে মনে থাকবে না। আপনারা পড়বেন, চেষ্টা করবেন যে নৈতিকতা প্রত্যেকদিন হচ্ছে 30 মিনিট পড়ার জন্য, যেই ডেফিনেশন যেগুলো আছে কোনো একটা সময় রাতে ঘুমানোর আগে বা সকালবেলায় ঘুম থেকে উঠে যে ডেফিনেশনগুলো দেখার জন্য। তাহলে মানে যখন ডেইলি দেখবেন তখন হচ্ছে ব্রেন ক্যাচ করে নেবে। নাহলে আজকে পড়লেন 3 দিন পরে অবশ্যই 100% মনে থাকবে না। তো এখন যেখানেই পাবেন যে ইচ্ছার মানদণ্ডটা পাবেন সেটা হবে উইলিয়াম। তারপরে দেখেন যে ভালো মন্দ, ঠিক বেঠিক, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত এই ধরনের যে কথা বলছে সেটা হলো পোপেন। তারপরে হলো ভ্যালুয়েবল, ডিজায়ারেবল, মানে যেটা স্বাভাবিকভাবে যেটা মূল্যবান বা আকাঙ্ক্ষিত সেটাই হবে মূল্যবোধ। এভাবে হলো প্রত্যেকটা এখানে যে ডেফিনেশন আছে ডেফিনেশনগুলো আপনারা পড়বেন। একবার পড়লে মনে থাকবে না, বারবার পড়তে হবে। তারপরে আসি আমরা যে বিভিন্ন ধরনের মূল্যবোধ আছে, যে এখানে দেখা যাচ্ছে যে সামাজিক মূল্যবোধ, তারপরে হলো ব্যক্তিগত মূল্যবোধ, জাতীয় মূল্যবোধ। এখন কোয়েশ্চেন আসে যে নিচের কোনটি সামাজিক মূল্যবোধ
বা নিজের কোনটি পেশাগত মূল্যবোধ বা নিজের কোনটি রাজনৈতিক মূল্যবোধ। তো এখানে যে চার্ট আছে, চার্টগুলা হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আপনারা মুখস্থ করবেন, মনে রাখবেন এবং প্রত্যেকদিন যে ০.৫ ঘন্টা বলেছি, ০.৫ ঘন্টার মধ্যে জাস্ট হচ্ছে দেখবেন ৩ টা বা ৪ টা পেজ এখানে যেটা আছে সব মানে জাস্ট চোখের পলকে দেখবেন, তাহলে দেখবেন যে হয়ে যাচ্ছে। এখন আমরা দেখি যে সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ হচ্ছে অধিকাংশ মূল্যবোধই হচ্ছে সামাজিক মূল্যবোধ। এখন যে কোনগুলা সামাজিক মূল্যবোধের মধ্যে আসবে? ধরেন হচ্ছে আমরা কি? আমরা তো সমাজের অংশ। তো সমাজের অংশ হিসাবে আমরা সমাজে যে ধরনের আচরণগুলা করি বা আমাদের সাথে যে আচরণগুলা করা হয়, ওই বৈশিষ্ট্যগুলাই হবে সামাজিক মূল্যবোধের অংশ হবে। যেমন ধরেন হচ্ছে যে সমাজে যখন আমরা চলাফেরা করি তখন আমরা কি করি? যে একজন মানুষ আরেকজন মানুষের সাথে ভালো ব্যবহার করা হয়। স্বাভাবিকভাবে ভালো ব্যবহার করা হয়। তো এই ভালো ব্যবহারের মধ্যে দেখেন যে কি, কি আছে? যে আপনি ভালো আচরণ করতেছেন, শিষ্টাচার। তারপরে হলো ভালো সৌজন্যবোধ আছে যে কেউ একজন আসলো আপনি হাসিমুখে তাকে গ্রহণ করলেন, হাসিমুখে তার উত্তর দিচ্ছেন। সেটা হলো সৌজন্যবোধ। মানে ভালো ব্যবহার আমরা সমাজে আমরা করি বা আমরা পাই। সেটা হলো সামাজিক মূল্যবোধের অংশ। আবার ধরেন হচ্ছে একটা এলাকায় যদি কোনো একটা সমস্যা হয় তখন সমাধান করে কি? সিনিয়ররা করে। তো সিনিয়ররা যখন একটা সমাধান করবে তখন তাদের মধ্যে কোন বৈশিষ্ট্যটা থাকলে আপনি তাকে ভালো বলবেন? তাদের মধ্যে যদি সততা থাকে, মানে ২ জনের মধ্যে হচ্ছে মীমাংসা করে দিচ্ছে, যেটা রাইট সেটাই করতেছে, পক্ষপাতিত্ব করতেছে না। বা হচ্ছে তাদের মধ্যে ন্যায়পরায়ণতাটা আছে। যে যেটা বিচার হবে সেটাই করে দিচ্ছে। আবার ধরেন অনেক সময় দেখা যায় যে ছোটরা যাদের বয়স কম থাকে তারা হচ্ছে বড়দের সাথে বেয়াদবি করে ফেলে। বয়সের কারণে হয়তোবা বোঝে না। কিন্তু বড়দের এটা বোঝাও দরকার যে সে বয়সে ছোট, সেজন্য এটা সে করছে, হয়তোবা সে বোঝে নাই। তাকে আমি ক্ষমা করে দেই। তার মানে যে ক্ষমাশীলতা আছে, তার মধ্যে যে সহনশীলতার একটা ব্যাপার আছে, সেটা সামাজিক মূল্যবোধের মধ্যে আসবে। আবার দেখা যায় যে ধরেন হচ্ছে আপনার একজন রিলেটিভ মারা গেল বা ধরেন হচ্ছে আমার বাবা মারা গেল। আপনি একজন প্রতিবেশী হিসাবে তখন কিন্তু আপনি ভলিউম মানে স্পিকারে উচ্চস্বরে গান বাজাবেন না। যদি গান বাজান তাহলে হচ্ছে আপনার মূল্যবোধ নাই। কারণ আপনার পাশের বাসার একজন লোক মারা গেছে। সেই সময় হচ্ছে তার দুঃখের সাথে আপনাকেও শামিল হওয়া, সেটাই হলো মূল্যবোধ, সামাজিক মূল্যবোধের মধ্যে পড়বে। আর সমাজের মধ্যে একটা শৃঙ্খলা মেইনটেইন করে চলা। তারপরে আমরা যদি আসি যে ব্যক্তিগত মূল্যবোধ। ব্যক্তিগত মূল্যবোধ হচ্ছে যে সঞ্চয়ের প্রবণতা, মানে ব্যক্তিকেন্দ্রিক। এখানে কনফিউশন হতে পারে ব্যক্তির সাথে হচ্ছে ব্যক্তির মর্যাদা এবং মূল্য, স্বীকৃতি, এটার কনফিউশন হতে পারে। তো কনফিউশন যেন না হয় সেজন্য হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে ব্যক্তির মূল্য এবং মর্যাদা এটা ডিপেন্ড করে হচ্ছে সে কি ধরনের কাজ করতেছে সমাজে। আপনি দেখবেন যে আপনি কাকে অনার করতেছেন বেশি। আহ, তার হচ্ছে সমাজে তার অবস্থান, তার যে কাজ সবকিছু মিলে যে তার একটা অবস্থান তৈরি হয়, তার উপর কিন্তু আপনি তাকে ট্রিট করেন। তার মানে ব্যক্তিগত মূল্যবোধের মধ্যে আসবে যে সঞ্চয়ের প্রবণতা, যেটা সমাজের ভিত হিসাবে কাজ করবে। তারপরে আসলো যে জাতীয় মূল্যবোধ। যে জাতীয় মূল্যবোধ যেটা আসবে, ধরেন হচ্ছে আপনি বাংলাদেশ ব্রড সেন্সে চিন্তা করবেন একজন জাতি হিসাবে, তখন আমাদের কি মূল্যবোধগুলো আসতে পারে? যে জাতির মধ্যে হচ্ছে ঐক্য থাকবে, জাতির একটা ইতিহাস থাকবে, জাতির দ্বন্দ্ব থাকবে অন্য জাতির সাথে। এই ধরনের জিনিসগুলা জাতিকেন্দ্রিক, সেটা হবে জাতীয় মূল্যবোধের মধ্যে আসবে। তারপরে হলো পেশাগত মূল্যবোধ। পেশাগত মূল্যবোধ হচ্ছে পেশার যে মানদণ্ডটা। ধরেন হচ্ছে সমাজের মধ্যে একজন একটা কিছু করে ফেললো, সেটা সমাজ কিন্তু গ্রহণ করে না। মানে তাকে প্রুফ করতে হয়, বা যে পেশাটা স্বীকৃত পেশা, যেমন ধরেন হচ্ছে ডাক্তার বা টিচার, সেই পেশাগুলো হচ্ছে স্বীকৃত পেশা। এখন হঠাৎ করে যদি নতুন একটা পেশা নিয়ে আসেন, সমাজ সহজে গ্রহণ করতে চায় না। তো একটা সময় গ্রহণ করে। যেমন ধরেন হচ্ছে আমি যদি এখন এক্সাম্পল দিই যে অনলাইনে জিনিস যারা হচ্ছে কেনাবেচা সময় যারা লাইভ করেন বা হচ্ছে অনলাইন সেলস এর জন্য যারা কাজ করেন, তো এই পেশাটা কিন্তু একটা সময় কিন্তু গ্রহণযোগ্য ছিল না। সবাই বলতো যে কি মানে বিক্রি করে এইভাবে ফেসবুকে লাইভ করে, কিন্তু এখন এটা কিন্তু অনেকেই এটাকে একটা প্রফেশনালিজমের মধ্যে নিয়ে আসছে। মানে হলো যে আপনি লাইভ করতেছেন, ব্র্যান্ডের প্রমোট করতেছেন, সেটাকে আপনি একটা মানদণ্ডের পর্যায়ে নিয়ে আসছেন। তারপরে হলো ব্যক্তির মর্যাদা মূল্য, একটু আগে বললাম যে স্বীকৃতিটা দলীয়। তো আপনি দল হিসাবে চিন্তা করতে হবে যে ভ্রাতৃত্ব। যেমন ধরেন হচ্ছে যখন ডিফেন্সের যখন ট্রেনিং হয়, আইএসবি হয়, তখন এখানে হলো আপনার ৬ জন করে একটা
গ্রুপ করে দেয় যে তোমরা ৬ জন একসাথে পারফর্ম করবা, দলীয় পারফর্ম করবা। তো এখন এই ৬ জনের মধ্যে দেখা যায় যে কিছু আছে কাবিল ছেলেমেয়ে, যে তারা হচ্ছে নিজেকে শো করার জন্য যে ৫ জন হচ্ছে দৌড়াইতেছে পিছনে, আর তার হয়তোবা শক্তি বেশি, সে দৌড়ায় আগে চলে গেছে। তো এটা কিন্তু আপনাকে ডিফেন্সে যখন মার্কিং করবে তখন কিন্তু তারা এটা নেগেটিভ মার্কিং করে। তার মানে হলো ওই ছেলের মধ্যে লিডারশিপ বলেন বা দল হিসাবে কাজ করার টেনডেন্সিটা নাই। তার মানে ওই কাজের জন্য তাকে হচ্ছে বাদ দিয়ে দেয়। অনেকে আছে যে হচ্ছে তারা ভালো দৌড়াইতে পারতেছে না, যে একজন হচ্ছে অসুস্থ হয়ে গেছে বা সে ভালো দৌড়াতে পারতেছে না, তখন জাস্ট টিম হিসাবে একসাথে রানটা বিল্ড করা। তারপরে ধরেন যে সমবায় তো আসবে হচ্ছে একটা দল থেকে, দল কনসেপ্টটা চলে আসে যে এখানে হলো সমবায় যখন হবে তখন ধরেন হচ্ছে যেটা সমবায় আমরা দেখি যে কোনো একটা প্রতিষ্ঠানে যারা জব করে একই ক্যাটাগরির যে অফিসাররা থাকে তারা একটা সমিতি গঠন করে, সমবায় সমিতি গঠন করে। তো এখানে আসলে একটা দলের পরিচয় পাওয়া যায়। তারপরে হলো যে নৈতিক মূল্যবোধটা আপনারা মনে রাখবেন এইভাবে যে হচ্ছে ভালো কাজ এবং খারাপ কাজ, মানে কোনো একটা এক্সাম্পল যদি আসে তখন ওই এক্সাম্পলটাকে হচ্ছে আপনি পড়ার সাথে সাথেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা করলে হবে ভালো, না করলে হবে খারাপ। যেমন ধরেন হচ্ছে একজন ভিক্ষা নিতে আসছে, আপনি যদি ভিক্ষা না দেন তার মানে হচ্ছে আপনার নিজের কাছেই কিন্তু খারাপ লাগবে। যদি আপনার মূল্যবোধ থাকে যে আপনার পকেটে টাকা আসছে, আমি দেই নাই, যে ১টা ২টা টাকা দিতেই পারতাম, দেই নাই। তার মানে হলো যে কাজটা আপনি সাথে সাথে বুঝতে পারবেন যে এটা পারতাম কিন্তু দেই নাই এবং আমার খারাপ লাগতেছে, সেই জিনিসটাই হবে নৈতিক মূল্যবোধের মধ্যে চলে আসবে। যে অন্যায়ের বিরোধিতা করা, সত্যবাদিতা, অন্যকে সাহায্য করা, যে ভালো কাজগুলা, স্পেশালি হচ্ছে ভালো কাজগুলা। যেমন ধরেন হচ্ছে আমি যদি এখন একটা এক্সাম্পল নেই যে এখানে দলীয় মূল্যবোধ থেকে যে সমবায়, এখন আপনি তো সমবায় করতেও পারেন, নাও করতে পারেন। এখানে হলো আপনার যে মনের মধ্যে খারাপ লাগা কাজ করবে না। হ্যাঁ ঠিক আছে, আমি যদি সমবায়ের অন্তর্ভুক্ত না হই তাহলে হয়তো বা আমি সবাই যে ফেসিলিটিসগুলো পায় বা যে সুযোগ সুবিধাগুলো ওরা আদায় করে নিতে পারে সেগুলো হয়তো বা আমার পক্ষে এতটা সহজ হবে না, কিন্তু এই জন্য হচ্ছে আমি মানসিক দহনে ভুগবো না। কিন্তু আপনি যদি অন্যায়কে প্রশ্রয় দেন, যে একটা অন্যায় হচ্ছে প্রশ্রয় দিচ্ছেন, তখন কিন্তু আপনার একটা খারাপ লাগবে, মনের একটা মানসিক দহন হবে। সেই মানসিক দহনটা যেখানে হবে সেটাই হবে নৈতিক মূল্যবোধ। রাজনৈতিক মূল্যবোধ আমাদের সরকার দল এবং বিরোধী দল দুইটা নিয়ে চিন্তা করেন। যে ধরেন হচ্ছে যদি নিজের দল হয়, তো নিজের দল হয় যে দলীয় যে হচ্ছে মূলনীতিটা আছে বা দলীয় যে সিদ্ধান্তটা আছে সেটা হচ্ছে আপনি মেনে নিবেন, তাহলে হচ্ছে আপনার মূল্যবোধ আছে। কিন্তু আপনি একটা দল করতেছেন, দলের যে সংখ্যাগরিষ্ঠ যে সিদ্ধান্তটা সেটা আপনি মেনে নেন নাই। যেমন ধরেন হচ্ছে ঢাকা ভার্সিটির ভিপি বা হচ্ছে ছাত্রলীগের যে জেএস থাকে সিলেক্ট করা। তো সিলেক্ট করার সময় এখানে তো গ্রুপিং হয়, ১টা ২টা গ্রুপিং হয়। তো এখন আপনার অপোজিট গ্রুপ হচ্ছে জিতে গেছে, কিন্তু আপনি সেটাকে মেনে নিতে পারলেন না। তার মানে হলো আপনার মধ্যে সেই আ আ মানে তাকে যে হচ্ছে পরমত সহিষ্ণুতা যে ব্যাপারটা আছে সেটা হলো আপনার মধ্যে নাই। তাহলে কিন্তু আমি কিন্তু কথা বলার মাঝখানে কিন্তু ২ টাই বলে ফেলছি, যে একটা হলে অনুগত্য থাকতে হবে, আর একটা পরমত সহিষ্ণুতা থাকতে হবে। পরমত সহিষ্ণুতার আরেকটু সহজভাবে যদি বলি, যে ধরেন হচ্ছে ইলেকশন হলো, ট্রাম্পের ইলেকশন হলো, বাইডেনের ইলেকশন হলো। যেখানে তো বাইডেন জিতে গেছে, ট্রাম্প হচ্ছে মেনে নিচ্ছে না। তার মধ্যে হচ্ছে এই জিনিসটা নাই, পরমত সহিষ্ণুতাটা নাই। তারপরে হলো যে আইনসভাকে কার্যকর রাখা সরকার দল এবং বিরোধী দল ২ জনেরই কর্তব্য। তো এখন ধরেন হলো এখন তো বাংলাদেশের যে অবস্থা, সরকার দলের হচ্ছে আসন বেশি। ওরা চাইলে অনেক কিছুই করতে পারে। কিন্তু ধরেন হচ্ছে যদি বিরোধী দলে আসন সংখ্যাও যদি প্রায় কাছাকাছি হয়, তখন তো একটা সিদ্ধান্ত পাস করাইতে হলে বিরোধী দলকেও হচ্ছে এখানে কার্যকর থাকতে হবে। সেই জিনিসগুলো আসবে রাজনৈতিক মূল্যবোধের মধ্যে আসবে। তার মানে রাজনৈতিক মূল্যবোধটা যখন মনে রাখবেন যে সরকার দল, বিরোধী দল তাদের যে কাজগুলো হয় বাংলাদেশের প্রেক্ষাপটে মনে করার চিন্তা করেন, তাহলেই আপনি বুঝতে পারবেন। গণতান্ত্রিক মূল্যবোধটা হচ্ছে যে আপনি একজন মানুষ হিসাবে সরকারের কাছে ভালো যে জিনিসগুলো আশা করেন সেখানে আপনি পাচ্ছেন কিনা,
যদি আপনি পান তাহলে হচ্ছে গণতান্ত্রিক, যদি না পান তাহলে হচ্ছে গণতান্ত্রিক না। যেমন হচ্ছে আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে গণতান্ত্রিক দেশে হচ্ছে আমাদের একটা বাক স্বাধীনতা থাকবে, আমরা যা ইচ্ছা তাই বলতে পারবো, যে এই জন্য হচ্ছে আমাদের আইনের আওতায় আনা যাবে না। যদি এই ধরনের বাক স্বাধীনতা থাকে তাহলে বলা হবে যে গণতান্ত্রিক মূল্যবোধ। তারপরে হলো জবাবদিহিতা, যে সরকার একটা সিদ্ধান্ত নিল বা একটা চুক্তি করলো অন্য একটা দেশের সাথে, পাবলিক বা মাস মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে যদি এটা আলোচনার টপিক হয় যে কেন করলো, তখন সরকার হচ্ছে এটা ঘোষণা করতে পারে, বা হচ্ছে শ্বেতপত্র বললে যে একটা কথা আছে, সেটা তারা সরকারি সিদ্ধান্তটা বা তাদের নীতিটা লিখিতভাবে সেটা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাতে পারে। যদি এরকম হয় তাহলে গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে হবে। উদাহরণ শুধু দুইটা না, এরকম যা আসবে সব কিছুই হবে গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে। মানে আপনি সহজ ভাষায় মনে রাখবেন যে এজ এ মানুষ হিসাবে বা নাগরিক হিসাবে আপনি সরকারের কাছে যা ভালো কিছু আশা করেন, ভালো কাজগুলো আশা করেন, সেইগুলাই হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। তাহলে এইভাবে যদি পড়েন তাহলে হচ্ছে আপনার মূল্যবোধের যে উদাহরণগুলো আছে সেগুলো হয়ে যাবে। এর বাইরেও হচ্ছে আরো কিছু মূল্যবোধ আছে, যেমন ধরেন হচ্ছে আধ্যাত্মিক মূল্যবোধ। আধ্যাত্মিক মূল্যবোধটা হচ্ছে নৈতিকের সাথে অনেকটা আসবে। আধ্যাত্মিক মূল্যবোধ এটা অনেকটা হলো আপনার নৈতিক মূল্যবোধের সাথে রিলেটেড, কিন্তু এখানে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন হচ্ছে যে মানে ধর্মভিত্তিক যে ভালো কাজগুলো আছে সেগুলা আসবে, মানে ধর্মীয় সাজেশন থেকে, সেটা ইসলাম ধর্ম হোক বা হচ্ছে অন্য ধর্ম হোক, সেই জিনিসগুলো যদি আসে তাহলে হবে আধ্যাত্মিক এর মধ্যে পড়বে। অর্থনৈতিক মূল্যবোধ আসতে পারে। অর্থনৈতিক মূল্যবোধ হলো আপনার কি আর্থিক লেনদেন বিষয়ক যে ব্যাপারগুলো আছে। যেমন ধরেন হচ্ছে অনেক কিছু কিন্তু আপনার এগ্রিমেন্ট করা লাগে না। যেমন হচ্ছে ধরেন আমি বললাম যে আমি আপনাদেরকে বই দিব, আপনারা আগে টাকা দিয়ে দেন। তা আপনারা টাকা দিয়ে দিচ্ছেন, আমি যে কথা বলছিলাম যে আপনাদেরকে বই দিব, বই দিলাম। তার মানে হলো এখানে যে আর্থিক মূল্যবোধটা এখানে প্রকাশিত হয়েছে, অর্থ রিলেটেড। কোনো ধরনের সাইন বা চুক্তি ছাড়াই যে হচ্ছে আর্থিক যে লেনদেন আছে সেটা বজায় আমরা রাখতে পারতেছি। তারপরে আরেকটা উদাহরণ আছে যে আধুনিক মূল্যবোধ। আধুনিক মূল্যবোধটা আপনারা এভাবে মনে রাখবেন যে ধর্মীয় যে গোঁড়ামিগুলো আছে আহ, সেইগুলাকে হচ্ছে যে এখন বর্তমান দৃষ্টিকোণ থেকে যেভাবে দেখা হয়, যেমন ধরেন হচ্ছে যে সতীদাহ প্রথা ছিল, বিধবা বিবাহ। তো এক সময় তো হচ্ছে এখন তো এগুলা হচ্ছে প্রচলিত আছে। তারপর আগে বাল্যবিবাহ ছিল, এখন বাল্যবিবাহ নাই, বা এই জিনিসটাকে প্রমোট করে না সমাজ। এই জিনিসগুলো আসবে আধুনিক মূল্যবোধের মধ্যে আসবে। তাহলে হচ্ছে এই উদাহরণ থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসবেই। আপনারা যদি শুধু হচ্ছে মুখস্থ করেন যে হ্যাঁ জাতীয় মূল্যবোধ হচ্ছে ঐক্য, ইতিহাস, দ্বন্দ্ব, তাহলে হয়তো আপনি নাও পারতে পারেন। আমি যেভাবে বলছি সেভাবে যদি আপনারা কনসেপ্ট ক্লিয়ার করে মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা আনসার করতে পারবেন। যে মূল্যবোধ এখানে দেখা যাচ্ছে যে মূল্যবোধ হলো কোন ধরনের তত্ত্ব, এটা কোয়েশ্চেন আসতে পারে। যে এটা আসতে পারে যে এটা কি আপেক্ষিক না বিমূর্ত। মূল্যবোধটা হচ্ছে পরিবর্তন হয়, আপনার সমাজ টু সমাজে পরিবর্তন হয়, ঠিক আছে? তার মানে মূল্যবোধটা হলো আপেক্ষিক, চেঞ্জ হয়। এখানে আরেকটা দেখি যে প্রশ্ন, প্রশাসনের দ্বারক এবং বাহক কি? এখানে কোয়েশ্চেনটার কনফিউশন হয় আমাদের মধ্যে যে আমলা দিব না সরকার দিব। যে আসলে প্রশাসনটা তো আমলারাই চালায়, কিন্তু আমলাদেরকে তো পিছনে কন্ট্রোল করে সরকার, সেই জন্য হচ্ছে আমাদেরকে সরকার উত্তর দিতে হবে। তারপরে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে সমাজকর্ম পেশা, মানে সোশ্যাল ওয়ার্কস ও সমাজকর্মীদের আচরণ। সমাজকর্ম পেশা, এটা আসতে পারে, কোয়েশ্চেনটা এটা আসতে পারে এইভাবে যে সমাজকর্ম পেশা কি মূল্যবোধ নির্দেশিত কিনা, বা সমাজকর্ম পেশা নিচের কোনটি নির্দেশিত। সমাজকর্ম পেশাটা হচ্ছে মূল্যবোধ নির্দেশিত। এবং কোন ধরনের মূল্যবোধ থেকে আসছে? ধর্মীয় মূল্যবোধ থেকে আসছে। এবং তাদের আচরণটা কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, যে একটা নীতিমালা হয়েছিল 1970 সালে, মনে রাখবেন। আচ্ছা, মূলনীতির প্রকারভেদ। তো এখানে হলো যে প্রফেসর বইতে হচ্ছে 6টা দেওয়া আছে। পেশাগত মূল্যবোধ হচ্ছে 8, মোটামুটি উদ্দেশ্যে হচ্ছে 4, এবং হচ্ছে সাধারণ উদ্দেশ্যে হচ্ছে 5। এটা কনফিউজিং, এটা
পরীক্ষায় আসলেও যাই দেন, আ শেষ পর্যন্ত দেখা যাবে যে আপনার কাট মার্কস হিসাবের জন্য এই কোয়েশ্চেনটাকে নেগেটিভ ধরতে হবে। তো আমি আসলে আ ক্লিয়ারলি বলতে পারতেছি না যে এখানে আনসার আসলে কোনটা দিবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনারা যাদের হচ্ছে বই আছে, আ ক্লাস 9-10 এর বইতে তো নাই। এটা হলো আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে বইগুলো আছে, সেখানে ভালোভাবে লেখা আছে। সেই বই দেখতে পারেন যে মূল্যবোধকে কত ভাগে ভাগ করা হইছে। আমার কাছে উত্তর নাই। মূল্যবোধকে বিশ্লেষণ করলে যা পাওয়া যায়, আসতে পারে যে মূল্যবোধকে বিশ্লেষণ করলে নিচের কোনটি পাওয়া যায়। এটা হলো মানসিক ক্রিয়া। কেন মানসিক ক্রিয়া হবে? যে আ আপনার চোখের সামনে কোনো একটা কিছু ঘটতেছে, সেটা হলো ভালো-মন্দ যে আপনি বুঝতেছেন যে এটা ভালো, এটা খারাপ। কেন বুঝতেছেন? কারণ আপনার মনের মধ্যে কাজ করতেছে যে এটা ভালো না, এটা ভালো না। সেজন্যই এটা হলো মানসিক ক্রিয়া। এখানে কয়েকটা বইয়ের নাম আছে। পরিণতিবিদ্যার জনক হচ্ছে গর্ডন ইমুর, মনে রাখবেন। এলিমেন্ট অফ এথিক্স হচ্ছে রাসেল। তারপর হলো মডার্ন মোরাল ফিলোসফি হাডসন। দ্য প্রিন্স হচ্ছে গ্রন্থটা কি নিয়ে লেখা? সুশাসন নিয়ে লেখা, এবং এটা লিখছে কে? মেকিয়াভেলি লিখছে। এখানে জাতিরাষ্ট্রের প্রবক্তা জন লককে বলা হয়, এটা মেকিয়াভেলি না। আইন এবং নৈতিকতার মধ্যে প্রথম পার্থক্য করেন কে? মেকিয়াভেলি। আসলে আমরা হচ্ছে তো মানুষের মধ্যে যদি নৈতিকতা থাকতো তাহলে কিন্তু আইনের দরকার ছিল না। যা আইন যেটা সেটা কিন্তু নৈতিকতা থেকেই আসছে। যে কাজগুলো করা উচিত ভালো, যে কাজগুলো করা উচিত না সেগুলো করলে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়। এখন আমাদের সমাজে তো অনেক কিছুই আছে খারাপ কাজ। এখন সব কিছুকে তো আপনি আইনের আওতায় আনতে পারবেন না। তো কাজেই হলো নৈতিকতার হচ্ছে অল গ্রাউন্ডসকে আপনি কখনো আন্ডার ল আনতে পারবেন না। এখানে একটা বই আছে, দ্য ফিফথ রিক্স, মাইকেল লুইস। আচ্ছা, এখানে যে পেজটা আছে, আমি যখন এই পয়েন্টটা বললাম, যখন হচ্ছে এইটুক বললাম, এখানে যে কথাগুলো বললাম সেটাই হচ্ছে এখানে লেখা আছে। এখানে লেখা আছে, তো এটা পড়বেন। আমরা এখন চলে গেলাম সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে হলো যে নৈতিকতার কয়েকটা ডেফিনেশন আছে, এই ডেফিনেশনগুলো শিখতে হবে। ভালোর প্রতি শুভর প্রতি অনুরাগ এবং অশুভর প্রতি বিরাগেই হচ্ছে নৈতিকতা। এই ডেফিনেশনগুলো মুখস্থ করতে হবে। তারপরে এই চারটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে নৈতিকতার উদ্ভব এবং বিকাশটা কোথায় হয়। উদ্ভব এবং বিকাশ মানে শুরুটাই হয় হচ্ছে আমাদের মনে। মন মানেই হচ্ছে বিবেক। উদ্দেশ্য হচ্ছে কেন এখন ধরেন হচ্ছে যে এখানে দুইটা কথা বলা আছে, যে সৎনীতি বা হচ্ছে উৎকর্ষ নীতিকে ধারণ করা। আলটিমেটলি হলো এখানে যে ভালো যে কাজগুলো আছে, যে মানব কল্যাণের জন্য করার জন্যই হচ্ছে নৈতিকতাটা দরকার। আদর্শিক ভিত্তিটা কোথায়? সমাজে। সমাজ হচ্ছে একে লালন করে। তারপর শুরু হয় কোথায়? শুরু হয় হচ্ছে পরিবারে, মানে হচ্ছে উদ্ভব এবং বিকাশটা হয় মনে। তারপরে হলো শুরুটা হয় হচ্ছে আপনার পরিবারে, মানে পরিবারে হচ্ছে নৈতিকতার বিকাশটা শুরু হয়। যে আপনি পরিবারের আপনার আব্বু আম্মুর কাছে যা দেখবেন তাই কিন্তু মানুষ শিখে। দেখবেন যে কোনো পরিবারের বাচ্চা ছোটবেলায় খুবই দুষ্ট হয়, আবার কোনো পরিবারের বাচ্চা ছোটবেলায় খুবই লক্ষ্মী হয়। মানে বাচ্চা তো সে হচ্ছে জন্ম থেকে এই গুণাবলীগুলো অর্জন করে না, সে আশেপাশে যা দেখে তাই কিন্তু সে শিখে, বা তাকে যেভাবে শেখানো হয় পরিবার। সেই জন্য এটা বলা হয় যে শুরুটা হয় হচ্ছে আপনার পরিবারে। গুরুত্ব কেন? যে একটা সমাজে যদি নৈতিকতার পার্সেন্টেজ যদি বেশি থাকে বা নৈতিক গুণাবলীর মানুষ যদি বেশি থাকে, তাহলে কিন্তু যে শৃঙ্খলার পরিপন্থী এই জিনিসটা কিন্তু সহজে হবে না। যে আমাদের আমাদের দেশে তো নৈতিকতা নাই, মানে মোস্ট অফ দ্য মানুষের হচ্ছে নৈতিকতা নাই। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন,
তখন দেখবেন যে যদি শর্টকাট পান, যে রাস্তা আছে ওই দিক দিয়ে হচ্ছে একটা বাগান আছে, তো আপনি বাগান দিয়েই হাঁটা শুরু করবেন। তো হাঁটতে হাঁটতে এরকম অবস্থা হয় যে ওইদিকে দেখা যায় যে ঘাস সাদা হয়ে ওইদিকেই রাস্তা তৈরি হয়ে যায়। এই হলো আমাদের নৈতিকতার লেভেল। তারপরে হলো যে আইনের সাফল্য এর উপর নির্ভরশীল, যে আইন দিয়ে তো সব কিছু করা যায় না, কিন্তু ধরেন হচ্ছে আমাদের দেশে যে আইন যেটা করা হয়, ধরেন হচ্ছে ট্রাফিক অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, তো এখানে তো আইন করা হচ্ছে কিন্তু তারপরেও হচ্ছে না। কারণ যারা চালক তাদেরও সমস্যা আছে, তারাও হচ্ছে বেপরোয়া গাড়ি চালাবে এবং তারা লাইসেন্স ছাড়াও গাড়ি চালাবে। আর আমরা যারা রাস্তা পার হই, তখন হচ্ছে একটা বাস আসতেছে, বিশাল বড় বাস, যে বাসের নিচে আমরা চাপা পড়লে আমাদের অস্তিত্ব থাকবে না 30 সেকেন্ড পরে। তারপর আমরা এমনভাবে হাতটা উঁচু করে দাঁড়াই যে বাস যেন আমার হাতে লাগলে বাসেই ভেঙে যাবে, এরকম একটা অবস্থা। প্রকারভেদ হচ্ছে নৈতিকতা দুই ভাগে, সামাজিক এবং ব্যক্তিগত। নৈতিকতার উৎস নয়। নৈতিকতার উৎস নয় আইন। আইনটা কিন্তু আসলে আলটিমেটলি নৈতিকতা থেকে আসে, এটা উল্টা। কি নিয়ন্ত্রণ করবে এবং কে নিয়ন্ত্রণ করবে? যে আসলে নৈতিকতা নিয়ন্ত্রণ করবে মানসিক আচরণ, এবং কে নিয়ন্ত্রণ করবে? বিবেক বা মূল্যবোধ। যে ধরেন হলো এটা যদি আমি একটা এক্সাম্পল দিই, আমাদের জবের পার্সপেক্টিভ যদি একটা এক্সাম্পল আনি, যে ধরেন হলো আমি একটা কাজের দায়িত্বে আছি, যেখানে হলো আমি একটা ফাইল আছে, যে ফাইলটা যদি আমি সাইন করে দিই, তাহলে হচ্ছে একটা কাজ শুরু করবে, কোনো একটা কন্ট্রাক্টর কোম্পানি কাজ শুরু করবে। কিন্তু দেখা গেল যে এখানে হচ্ছে ফাইলের মধ্যে তারা হচ্ছে এমন ভ্যালুগুলো লিখছে যে বালিশের মূল্য 6,000 টাকা বা 10,000 টাকা। তো এখন আমি বুঝতেছি যে এটা তো ফলস। তার মানে হলো যে আমার মনের মধ্যে কিন্তু ক্রিয়া তৈরি হয়ে গেছে, মানসিক আচরণ তৈরি হয়ে গেছে, আমি বুঝতেছি যে এটা তো ফলস বা এটা খারাপ কাজ হচ্ছে। এবং হচ্ছে আপনি বিবেকটা বা মূল্যবোধটা জাগ্রত হচ্ছে, যে আপনি বুঝতেছেন যে হ্যাঁ এটা ভালো না, কাজটা খারাপ হবে। এবং আপনি কাকে নিয়ন্ত্রণ করতেছেন? আপনার মনকে নিয়ন্ত্রণ করতেছেন। সুশাসন এবং সুশাসনের শাসক এবং শাসিতের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলে। এটা নিয়ে একটা সংজ্ঞাই আছে, সুশাসন শাসক এবং শাসিতের মধ্যে আস্থার সম্পর্ক। এটা হলো ম্যাকরনি। এখানে যেগুলো আছে সবগুলা পড়তে হবে। যে টেকসই উন্নয়ন, মনে রাখবেন যে বিশ্ব ব্যাংক, আপনি শুধু মনে রাখেন যে সম্পদের টেকসই উন্নয়ন। তো এই ধরনের কিছু আসলে আপনি উত্তর করে দিবেন। আইএমএফ বলছে যে উন্নয়নের প্রতিটি স্তরে সুশাসন আবশ্যক। আবার একটা রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে সুশাসন দরকার, এই ধরনের একটা স্টেটমেন্ট দিছে হচ্ছে ক্যামডোসাস। তারপরে হলো যে কফি আনানের সংজ্ঞাটা দেখবেন, প্লেটোর সংজ্ঞাটা দেখবেন, এরিস্টটলের সুবর্ণমধ্য, গোল্ডেন মিল, দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা। এটা তো আসে, অনেকবার আসছে। তারপরে হচ্ছে পাওয়ার, নিউ সোশ্যাল অ্যানালাইসিস, কে লিখছে, এটা পড়তে হবে। যে রাষ্ট্রের আনুষ্ঠানিক স্তম্ভ, রাষ্ট্রের টোটাল স্তম্ভ হচ্ছে 5। একটা তো হলো যে আমাদের সংবিধানে যেটা আছে, যে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, 3টা। তারপরে পরে হলো 4 নম্বর হলো গণমাধ্যম, 5 নম্বর হলো সুশীল সমাজ। সুশাসন প্রত্যয়টি কি ধরনের আসতে পারে? এটা হলো আপনার বহুমাত্রিক। তারপরে এটা দেখবেন যে উদ্ভাবন কে করছে, ব্যাখ্যা দিছে কে, মূলনীতি দিছে কে। উদ্ভাবন বিশ্বব্যাংক করছে, ডেটটা মনে রাখবেন 89, ব্যাখ্যা দিছে হচ্ছে ইউএনডিপি, মূলনীতিও দিছে ইউএনডিপি, ডেটটা মনে রাখবেন 1997। আর সুশাসনকে এজেন্ডা হিসাবে গ্রহণ করে কে? এজেন্ডা হিসাবে প্রথম গ্রহণ করে হচ্ছে বিশ্বব্যাংক 1978 সালে, বিশ্ব উন্নয়ন সূচক নামে একটা সূচক দেয়। আইএমএফটা এতটা ইম্পর্টেন্ট না। আর সুশাসনের উপাদান, এটা মনে রাখবেন যে এখান থেকে একটা কোয়েশ্চেন আসতেই পারে, যে ইউএনডিপির মতো সুশাসনের উপাদান কয়টি, বিশ্বব্যাংকের মতো সুশাসনের উপাদান কয়টি? এডিবি, এশিয়ান ডেভেলপমেন্টের মতে কয়টি? তার মানে দেখেন যে আইডিএ, এডিবি আর প্রফিলের মতো হচ্ছে 4টি।
ইউএনএইচসিআর আর আফ্রিকান ডেভেলপমেন্টের ব্যাংকের মতো হচ্ছে 5টি। ইউএনডিপি, ইউএন, বিশ্বব্যাংক সিরিয়ালি মনে রাখেন 9, 8, 6। সুশাসন প্রতিষ্ঠায় যে সরকারের দায়িত্ব এবং জনগণের দায়িত্ব কি হবে? আসলে সরকারের দায়িত্ব হবে জনগণ বা মানুষ যেটা আদর্শ মনে করে আর কি, বা উচিত, যে আমি একজন নাগরিক হিসাবে উচিত মনে করতেছি এটা করা উচিত। যেমন হচ্ছে আমাদের বাসার পানির অবস্থা খুবই খারাপ। এখন পানি তো হচ্ছে ঢাকায় সাপ্লাই দেয় ওয়াসা। ওয়াসা হচ্ছে সরকারের একটি প্রতিষ্ঠান, বাংলাদেশ সরকারের। তো আমি সরকারের কাছে আশা করি যে বাংলাদেশে ওয়াসা ভালো পানির সাপ্লাই দিক ঢাকায়। তো এটা হলো মানে নাগরিক হিসাবে সরকারের কাছে চাওয়া, এবং তেমনিভাবে সরকারও হচ্ছে নাগরিকের কাছে চাবে অনেক যে নিয়মিত হচ্ছে আমরা ট্যাক্স যেন দিই, বা এখন হচ্ছে করোনার সময় আমরা বাইরে যাওয়ার সময় যেন মাস্ক পরি সেগুলো। এটা মনে রাখবেন যে 2000 সালে বিশ্বব্যাংক প্রকাশিত সুশাসনের কয়টি স্তম্ভ, যদি সহজ কোয়েশন আসে যে আসবে কয়টি স্তম্ভ, 4টি স্তম্ভ। আর যদি একটু হার্ড কোয়েশন আসে তাহলে কোয়েশন আসতে পারে যে বিশ্বব্যাংকের মতে বিশ্বব্যাংক প্রকাশিত সুশাসনের স্তম্ভ 9 কোনটি? দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো, অংশগ্রহণ। সুশাসন নিয়ে প্রতিবেদন প্রকাশ কারা করে? যেমন হচ্ছে ইউএনডিপি। ইউএনডিপি হচ্ছে মানব উন্নয়ন সূচক। মানব উন্নয়ন সূচকের ধারণা দেয় হচ্ছে অমর্ত্য সেন। বাংলাদেশের বর্তমান অবস্থা 133। তারপরে হলো বিশ্বব্যাংক কি বললো, ইউএন কি বললো? বিশ্বব্যাংকটা হলো শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন, আর ইউএনের যেটা সেটা হলো মৌলিক স্বাধীনতার উন্নয়ন। মৌলিক স্বাধীনতার যে মানবিকটা মনে রাখবেন, একটা হলো শুধুমাত্র শাসন, আর শাসনের সাথে মানবিক যেটা আছে মৌলিক স্বাধীনতার, সেটা হলো ইউএন জাতিসংঘ। এখানে শ্বেতপত্রটা ইম্পর্টেন্ট। শ্বেতপত্রটা আমি ভিডিও শুরু করার প্রথমেই শ্বেতপত্র নিয়ে কথা বলছি, যে সরকার কর্তৃক প্রকাশিত তথ্য বিবরণ। একটা দেশে যদি হচ্ছে গুড গভর্নেন্স থাকে, তারা হচ্ছে যখন বাইরের দেশের সাথে চুক্তি করে তখন তারা শ্বেতপত্র ঘোষণা করে যে আমরা এই কাজটা করতেছি। সুশাসনের হচ্ছে এই পয়েন্টগুলো মনে রাখবেন যে এটা আসতে পারে। সুশাসন, এগুলো মনে রাখার জন্য সুশাসন জিনিসটা কি? সুশাসন হচ্ছে একটা দেশের শাসন ব্যবস্থাটা। শাসন ব্যবস্থাটার জন্য হচ্ছে অপরিহার্য কোনটা, যেটা ছাড়া হচ্ছে কখনোই সম্ভব না সুশাসন। যদি গণতন্ত্র না থাকে তাহলে এই দেশে সুশাসন হবে না। যে গণতান্ত্রিক মূল্যবোধ থাকতে হবে। মানদণ্ডটা হচ্ছে এটা মনে রাখবেন এইভাবে যে মানে যে জিনিসগুলো হচ্ছে থাকলে আপনার কাছে মনে হবে সুশাসন। এখানে 2টা না, আরো অনেক কিছু আছে যেগুলো আছে, সেগুলো সবগুলাই মানদণ্ড হবে, আইনের শাসনও হবে। পূর্ব শর্ত মানে আপনার হলো পূর্ব শর্ত। সুশাসন ধরেন হচ্ছে আপনার দেশে আপনি সরকার প্রধান, আপনার দেশে সুশাসন নাই, তাহলে হচ্ছে আপনি কি করবেন বা কি করতে হবে, মানে পূর্ব শর্ত যেগুলো থাকলে ঠিক আছে তখন আমি কাজ করতে পারবো সুশাসনের জন্য। তো প্রথমেই হচ্ছে যে আপনি শাসক হিসাবে আপনাকে দেশপ্রেমিক হইতে হবে, যে আপনি আসলে দেশের উন্নতি চান। যদি আপনার মধ্যে দেশপ্রেম না থাকে তাহলে কিন্তু বাকি যেগুলো দরকার সেগুলো আপনার মধ্যেও কাজ করবে না, আপনি এগুলোর জন্য কাজ করবেনও না। এখন ধরেন হলো যে জবাবদিহিতা, সরকারের মধ্যে জবাবদিহিতা নাই, তাহলে সুশাসন আসবে না। তো মত প্রকাশের স্বাধীনতা নাই, তাহলে তো সুশাসন আসবে না। অর্থনৈতিক সামাজিক উন্নয়ন যদি না হয় তাহলে সুশাসন তো আপনি চালু করতে পারবেন না। এবং সুশাসনের অন্তরায় বা প্রতিবন্ধক যেটা হচ্ছে যে দুর্নীতি এবং হচ্ছে স্বজনপ্রীতি, এর জন্য সুশাসনটা আপনি চাইলেও পারেন না। আগে হচ্ছে এইগুলাকে দূর করতে হবে। মূল ভিত্তি আইনের শাসন। অন্তর্নিহিত শক্তি, যে সুশাসনের অন্তর্নিহিত শক্তি মানে যেটা থেকে আসে নৈতিক মূল্যবোধ। চাবিকাঠি লক্ষ্য হচ্ছে জবাবদিহিতা। চালিকা শক্তি স্বচ্ছতা।
সংগঠনের স্বাধীনতার জন্য কোনটি দরকার? এখানে বেসিক ভিউতে মনে হয় যে জবাবদিহিতা লিখছে, স্বচ্ছতা, জবাবদিহিতা। এটা একটু দেখে নিতে হবে। তারপরে এখানে কিছু আছে, আলাদা কোয়েশ্চেন আছে যেগুলো হচ্ছে কোয়েশ্চেন আসতে পারে যে আইনের প্রাচীনতম উৎস তো প্রথা। আর আধুনিক যে উৎসটা সেটা হলো যে আইন পরিষদ। আর আইন পরিষদকে যদি আপনি আরও যদি মৌলিকে যেতে চান তাহলে তো আইন পরিষদ একটা সংবিধান থাকে, সংবিধান। পারিবারিক এবং সম্পত্তি সংক্রান্ত আইন, এটা তো অনেক আগে থেকেই প্রচলিত, মনে রাখবেন এইভাবে যে ধর্ম সংক্রান্ত, যে আমাদের যে সম্পত্তির যে বন্টন হয় সন্তানদের মধ্যে সেটা কিন্তু ধর্ম সংক্রান্ত। আমলাতন্ত্রকে একটি আইনগত এবং যুক্তিগত মডেল হিসাবে উপস্থাপন করেছেন কে? ম্যাক্স ওয়েবার। আমলাতন্ত্রর উৎপত্তিগত অর্থ হচ্ছে ডেস্ক গভর্নমেন্ট, মানে হচ্ছে টেবিলে বসে শাসন করা। ব্যুরোক্রেসি। ব্যুরো হচ্ছে ফরাসি শব্দ, ক্রেসি হচ্ছে গ্রিক শব্দ। বাংলাদেশের অপরাধ বেশি হয় কখন? শীত এবং বর্ষায়। আইন মেনে চলা কোন ধরনের কর্তব্য? এটা হলো রাজনৈতিক না নৈতিকতা? এটা কনফিউশন আছে যে কোনটা হতে পারে, আপনারা কনফিউশন ক্লিয়ার করে নিন যখন বই পড়বেন, অথবা পাবেন। শিল্প বিপ্লবে হচ্ছে আপনার মূল্যবোধের অবক্ষয় হয়েছে। তারপরে কিছু ডেফিনেশন আছে, ডেফিনেশনগুলো মনে রাখবেন যে আইনের চোখে সবাই সমান, প্রফেসর ডাইজি। তারপরে হলো যে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ, এটা বলছে যে রিচার্ড ক্রসম্যান। যেখানে আইন থাকে না সেখানে হচ্ছে স্বাধীনতা থাকে না, বলছে জন লক। শাসক যদি ন্যায়বান হন তাহলে হচ্ছে আইন দরকার নাই, আর যদি শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে হচ্ছে আইন দিয়েও কোনো লাভ নাই, সেটা বলছে প্লেটো। আচ্ছা, ই গভর্নেন্সের যে একটা প্রকল্প অ্যাক্সেস টু ইনফরমেশন, এটা কত সালে চালু হয়? 2000। অ্যাক্সেস টু ইনফরমেশন চালু হয় হচ্ছে 2007 সালে, এবং এটার জন্য ফান্ডিং করতেছে ইউএনডিপি ও ইউএসএইড। তারপরে হলো ই পাসপোর্ট হলো বাংলাদেশ 119তম দেশ হিসাবে 2020 সালে চালু করছে। 2020 সালে ই পাসপোর্ট, সেই জন্য হচ্ছে ডেটটা মনে রাখা আমাদের জন্য ইম্পর্টেন্ট, 22 জানুয়ারি। টোটাল 120টা দেশ, আর ফার্স্ট হলো মালয়েশিয়া। এটাও দেখতে হবে। রাষ্ট্রের প্রতি নাগরিকদের প্রধান কর্তব্য কোনটা? যে আসলে এটা তো আইন মান্য করাও নাগরিকদের একটা কর্তব্য, এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা সেটাও কর্তব্য। এখন দুইটার মধ্যে হচ্ছে প্রধান কোনটা হবে? আলটিমেটলি যদি আইন আপনি মান্য করেন তাহলেই হচ্ছে আনুগত্য অটোমেটিক চলে আসে, সেজন্য উত্তর হবে আইন মান্য করা। মাদক দ্রব্য বিল ইম্পর্টেন্ট না। মানব পাচারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। গণতন্ত্রের প্রাণকেন্দ্র জনমত না সরকার? অবশ্যই জনমত, কারণ হচ্ছে গণতন্ত্রটা হলো জনগণের সরকার। এটাও ইম্পর্টেন্ট না। বাল্যবিবাহে বাংলাদেশের অবস্থান, এখানে কিছু রিপোর্টের কথা বলা আছে, কোন রিপোর্টের কথা এটা দেখবেন। বাংলাদেশে যদি সুশাসন অধিকতর কার্যকর করতে হয় কোনটি প্রয়োজন? স্থানীয় শাসন, মানে স্থানীয় পর্যায়ে সুশাসনটা নিশ্চিত করতে হবে একদম ইউনিয়ন লেভেল পর্যন্ত। এইটুক পড়লেই হচ্ছে, এইটুক পড়ার পরে হচ্ছে 35 থেকে 40তম বিসিএস এর যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে সমাধান করবেন। যেখানে হচ্ছে কনফিউশন হবে, চাইলে হচ্ছে গ্রুপে কোয়েশ্চেন পেস্ট করতে পারেন এই পোস্টের নিচে।
এবং এই ফাইলটা তো হচ্ছে 2019 সালে দিছিলাম। তা এখনো হচ্ছে যারা পড়েন নাই, তো নতুন করে যদি পড়েন, যদি 2 ঘন্টা টেবিলে বসে পড়েন তাহলেই হয়ে যাবে। আশা করি যারা পড়েন নাই আগে পারবেন।